সবাইকে স্বাগতম নতুন অধ্যায়ের নতুন লেকচারে। আজকে আমরা আলোচনা করব নিউমেরিক্যাল অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 4 এর বি নিয়ে। এখানে আমরা কি করব যে ম্যাট্রিক্সের সাহায্যে আমরা কি করব সমীকরণ জোটের কি করব সমাধান করব। সমীকরণ জোটের হেল্প নিয়ে আমরা কি করব যে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পরে আমরা কি পুনরাবৃত্তিক পদ্ধতির সাহায্যে আলোচনা করব। দেখো অধ্যায়টার নাম হচ্ছে ম্যাট্রিক্স বীজগণিত পুনরাবৃত্তিক কৌশল। দেখো প্রবলেমগুলো কি কি, যে আমরা নর্মাল এই প্রবলেমগুলো দেখে আমরা সহজে সমাধান বের করতে পারি, কারণ তিনটা চলক তৈরি সমীকরণ দেওয়া আছে, সহজে বের করা সম্ভব। কিন্তু আমরা সমীকরণ থেকে যেভাবে চলকের মান বের করে সেই পদ্ধতি না, এখানে আমাদের আরও বেশ কিছু পদ্ধতি আছে। প্রশ্ন হচ্ছে এগুলোর বাস্তব জীবনের প্রয়োগে। মনে করো যে ABC তিনটা হলে আমরা কি করব মিল রেট হিসাব করতে চাচ্ছি, মানে প্রতিবেলায় খাবারের দাম কত আসছে সেটা আমরা দেখতে চাচ্ছি। এটা মনে করো A হল, এটা B, এটা কত C হল। এখন X দ্বারা মনে করো যে এখানে ডিম, Y দ্বারা কি মাছ, আর Z দ্বারা হচ্ছে কি ডাল। এখন মানে আমাদের প্রতিবেলায় আর কি মনে করো এ হলের যে আমরা রান্না বান্না হয়েছে সেখানে আমরা কি মানে ডিম রান্না হয়েছে এক বেলা, মাছ রান্না হচ্ছে 17 বেলা, এবং কি ডাল রান্না হচ্ছে 2 বেলা। এভাবে অন অ্যান অ্যাভারেজ একটা হিসাব করা হয়েছে এবং মিল রেট কত আসছে 48 টাকা। এরপর বি যে ম্যাচ আছে বা যে হল আছে সেই হলে আমরা কি করব যে খাবারের হিসাব যদি করি একই রকমভাবে, যে মাছ রান্না ডিম রান্না করা হয়েছে কয় বেলা 2 বেলা, মাছ 2 বেলা, এবং কি ডাল 18 বেলা। একই রকমভাবে সি হলের যে মিল রেট হিসাব করা হয়েছে সেখানে কত আসছে 48 টাকা আসছে। এখন আমাদের কথা হচ্ছে যে এখান থেকে আমরা কি করব এক্স্যাক্টলি এ হলের মাছের সংখ্যা কত, বি হলের মাছের সংখ্যা কত, সি হলের মাছ মাংস, এবং কি মাছ ডিম এবং কি ডালের যে সংখ্যাটা আছে স্পেসিফিক ভ্যালুটা বের করব। আমরা যদি স্পেসিফিক ভ্যালুটা বের করতে চাই তাহলে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে যে আমাদের একদম কি পূর্ণ মান আসার সম্ভাবনা খুবই কম। মনে করো লেখা আছে এক্স এর মান কত আছে 5.7776892 হইতে পারে। একই রকমভাবে যে ওয়াইয়ের মান কত আসছে 2.1892147 একটা হইতেই পারে 3.45678। তাহলে আমরা এখান থেকে আমরা ব্যবহার করি, যেহেতু পুনরাবৃত্তি পদ্ধতি বোঝা যাচ্ছে যে আমরা প্রথমত পুনরাবৃত্তি নিয়ে প্রচুর আলোচনা করেছি। এই পুনরাবৃত্তির সাহায্যে আমরা কি করব স্পেসিফিক কত অ্যাকুরেট ভ্যালু বের করা যায়, সেটাই হচ্ছে আমাদের কি বিভিন্ন পদ্ধতি আছে। এই পদ্ধতির সাহায্যে আমরা কী করবো এই যে চলকগুলো আছে তার সঠিক মানগুলো আমরা কী করবো বের করতে পারবো। এখন বিভিন্ন পদ্ধতি আছে, প্রায় 5 থেকে 6টা পদ্ধতি আছে। আমরা মূলত 3টা পদ্ধতি নিয়েই আলোচনা করব। এই 3টা পদ্ধতি হচ্ছে কি গাউস জ্যাকোবি পদ্ধতি, গাউস সেডেল পদ্ধতি এবং কি শক্তি পদ্ধতি। এই 3 পদ্ধতির সাহায্যে আমরা কী করি এই চলকগুলোর মান আমরা স্পেসিফিকভাবে বের করতে পারি, মানে যে চলকের যে পদ্ধতির সাহায্যে আমরা কী করবো এক্স্যাক্টলি মানের খুব কাছাকাছি যাইতে পারবো, সেটা সবচেয়ে বেশি কি আমাদের উপযুক্ত। প্রশ্ন হচ্ছে যে কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা ওরা আমাদের প্রশ্নে বলে দেওয়া থাকবে, আমরা কীভাবে বের করব। আর এর চেয়ে মজার বিষয় হচ্ছে আমরা কী করব খুবই সহজে ক্যালকুলেটরের সাহায্যে আমরা আগে অ্যান্সারটা বের করে রাখবো। প্রথম অধ্যায়ে যেভাবে যে ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি, প্রথমে আমরা অ্যান্সার কী করবো বের করে রাখবো, তারপর আমরা কি সেই অ্যান্সারের কাছাকাছি 2টা মান আসলে সেটা বের করে দিয়ে দেবো। এটাই হচ্ছে আমাদের কি নিউমেরিক্যাল অ্যানালাইসিসের বইয়ের অঙ্ক করার সুবিধা। আমরা অ্যান্সার আগে থেকে জানবো, শুধু পদ্ধতি অ্যাপ্লাই করে পরে মিলিয়ে দিলে হয়ে যাচ্ছে। বুঝা গেল? আচ্ছা, তাহলে দেখো আমরা মূলত প্রথমে এই 3টা পদ্ধতি আছে, গাউস জ্যাকোবি, গাউস সেডেল এবং শক্তি পদ্ধতি। 3টা পদ্ধতি ব্যাখ্যা করা আগে দরকার, কিন্তু আমরা অঙ্ক আগে করবো তারপর পদ্ধতিটা ব্যাখ্যা করবো, তাহলে সহজে মনে থাকবে। বোঝা গেল? তাহলে আমরা গাউস জ্যাকোবি পদ্ধতির সাহায্যে এই প্রবলেমটা সমাধান করব। তারপরে আমরা কি করব গাউস জ্যাকোবি পদ্ধতি বর্ণনা করব। একই রকমভাবে গাউস সেডেল পদ্ধতি প্রথমে আমরা কী করবো অঙ্ক করবো একটা, তারপর কি বর্ণনা করব। একই রকমভাবে শক্তি পদ্ধতির সাহায্যে আমরা 2টা অঙ্ক করবো এবং কি শক্তি পদ্ধতি বর্ণনা করবো। টোটাল 7টা লেকচার হবে আর কি। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি শুরু করতে চাই, দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে যে গাউস জ্যাকোবি পদ্ধতির সাহায্যে নিচের সমীকরণ জোট কি করতে হবে সমাধান করতে হবে। সমীকরণ জোট সমীকরণ কিগুলো আমরা জানি। আচ্ছা, এখান থেকে আমরা এক্স ওয়াই জেড এর মানটা কি করবো বের করতে চাচ্ছি। আচ্ছা, খেয়াল করো আমরা কি করবো সমীকরণ জোটকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখবো। তাহলে প্রথমে লিখি যে সলিউশন। আমরা আগে নিয়মটা কিন্তু আগে পড়িনি, আমরা অঙ্ক করতেছি, অঙ্কের ভিতরে নিয়ম চলে আসবে, তারপর আমরা নিয়মটা পড়বো।
প্রথমে আমরা লিখব প্রদত্ত সমীকরণ জোট, যেটা দেওয়া আছে, যেহেতু একাধিক সমীকরণ আছে তার মানে সমীকরণ জোট। প্রদত্ত সমীকরণ জোট কি লেখা আছে, x + 17y, x + 17y minus 2z 48 2x + 2y plus 18z equal to 30, 30x minus 2y plus 3z সমান 48, 13x 2y plus 3z। আচ্ছা, এটাকে আমরা 1 নং দিতে পারি। এখন এটাকে কি করব, ম্যাট্রিক্স আকারে লিখব। তার মানে লিখব 1 নংকে ম্যাট্রিক্স আকারে লিখতে পাই, 1 নংকে ম্যাট্রিক্স আকারে লিখে পাই। কি করব, প্রথমে আমরা কি ভ্যালুগুলো লিখব, সহগুলোর সহগ x y যেটা সহগুলো লিখব। x এর সহগ কত আছে 1, y সহগ কত আছে 17 যেটা সহগ -2, এর কত আছে 2 2 যেটা সহগ কত আছে 18, x এর সহগ কত আছে 30 -2 3 লিখলাম। এরপরে চলকগুলো লিখব, চলক কত আছে এখানে লিখি ax সমান b, এখানে লিখে দেই, যেখানে a সমান হচ্ছে এটা, x সমান হচ্ছে x y z ক্যাপিটাল X, b সমান হচ্ছে সমানের ওই পাশে যে ভ্যালুটা আছে 48 30 48। দেখো তো আমরা যদি গুণ করি আবার আগের পদটাই পাওয়ার কথা না, এটা যদি গুণ করে এটাই তো চলে আসবে। আচ্ছা, মানে সত্যি কথা বলে যে সহজ কথা হচ্ছে সমীকরণ থেকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করেছি। ওকে, এখন আমাদের কি করতে হবে, প্রধান কর্ণটা খেয়াল করতে হবে। খেয়াল করো, আমরা জানি কর্ণ দুইটা, একটা হচ্ছে প্রধান কর্ণ, একটা হচ্ছে কি গৌণ কর্ণ, মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ, একটা হচ্ছে গৌণ কর্ণ। A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, মানে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 1 নম্বর কলাম, 1 নম্বর সারি 2 নম্বর, এই যে 2 নম্বর কলাম। এই যে 1 নম্বর সারি এবং 1 নম্বর কলাম দিয়ে অবস্থিত যে কর্ণটা আছে সেটা হচ্ছে প্রধান কর্ণ, আর এটা হচ্ছে গৌণ কর্ণ। আমরা গৌণ কর্ণের হিসাব আনবো না, কারণ গৌণ কর্ণ লাগবে না। প্রধান কর্ণের উপাদানগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। প্রধান কর্ণের উপাদানের যে মডুলাস আছে অর্থাৎ ভ্যালুটা আছে সেটা অবশ্যই কি হবে, বাদ বাকি উপাদানগুলোর যোগফলের কি হইতে হবে, বেশি হইতে হবে বা সমান হইতে হবে। ছোট হইলে সেটা হবে না, মানে সেই ক্ষেত্রে আমাদের কি গাউস জ্যাকোবি পদ্ধতি ব্যবহার করা যাবে না। তাহলে প্রথম কাজ কি, যে আমরা একটু খেয়াল করি, কি খেয়াল করব, যে এখন আমাদের কাজ কি, এই যে প্রধান কর্ণের উপাদান একটু খেয়াল করো 1 2 3, এখানে দেখো তো প্রধান কর্ণের উপাদানগুলো কি কি আছে, লাল কালিটা কোথায়, আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, প্রধান কর্ণের উপাদান কি কি আছে, 1 আছে 2 আছে এবং কত আছে 3। তাহলে এখানে কত আছে 1 আছে 2 আছে কত 3। আমি বলেছিলাম প্রধান কর্ণের উপাদানগুলোর মডুলাস বাদ বাকি যে ওই সারির বাদ বাকি উপাদানগুলো আছে সেটার মডুলাসের কি হতে হবে, বড় বা সমান হইতে হবে। তাহলে দেখো এখানে কত আছে, এখানে 1, এখানে প্রধান কর্ণ কোনটা, প্রধান কর্ণ তো এটাই, এই যে এটা বোঝা গেল, এই যে প্রধান কর্ণ হচ্ছে এটা। দেখি খেয়াল করে এখানে 1 মডুলাস অফ 1 গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ 17 প্লাস মডুলাস অফ -2। 1 এর মান 17 আর 2 যোগ করলে কত হয় 19, 19 থেকে কি 1 কি 19 থেকে বড় না সমান না, তার মানে এটা কি নট ইকুয়াল টু। একই রকম ভাবে কত আছে মডুলাস অফ 2 গ্রেটার দেন ইকুয়াল বাদ বাকি ওই সারির বাদ বাকি যে উপাদানগুলো আছে 2 আর কত 8 মডুলাস অফ 2 প্লাস মডুলাস অফ কত হবে 18। এটার কি সমান না, তার মানে এটাও কি হয়ে যাবে, কাটা যাবে। তুমি চাইলে সবই দেখাই দেবে, সমস্যা নেই। একই রকম ভাবে এই যে 3 মডুলাস অফ 3 নট ইকুয়াল টু গ্রেটার দেন বাদ বাকি যে দুই উপাদান আছে কত আছে মডুলাস অফ 30 মডুলাস অফ -2 সমান না। যেহেতু সমান না তার মানে কি গাউস জ্যাকোবি পদ্ধতি কি না, গ্রহণযোগ্য না। তার মানে আমাদের কি করতে হবে, গ্রহণযোগ্য মানে তাহলে একটু কাজ করতে হবে। কি কাজ, খেয়াল করো, আবার খেয়াল করো, এখানে কি হয়েছে, এই যে প্রধান কর্ণের উপাদানগুলো আছে এটা বাদবাকি উপাদানগুলোর সমষ্টির থেকে বড় না। এই যে প্রধান কর্ণ 2 এই বাদবাকি উপাদান দুইটির সমষ্টির থেকে বড় না, যেহেতু বড় না তার আমাদের একটু এক্সচেঞ্জ করতে হবে। কি চেঞ্জ, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এখন আমি যদি
আচ্ছা, এখন এর মানটা আগে লিখি, এই ম্যাট্রিক্সের হিসাবটা হিসাব করি। দেখো কত আসছে, 117 মাইনাস 2, 2 2 18, 30 মাইনাস 2 3। খেয়াল করো, জাস্ট এই ম্যাট্রিক্সে লিখলাম। আমি যদি এই যে এটা উপরে নেই, 3 নাম্বার সারিটা 1 নাম্বার নেই, 1 নাম্বার হতে নেই, 1 নাম্বার হতে 3 নাম্বারে নেই, তাহলে কি 30টা উপরে চলে যাবে। সেক্ষেত্রে এই দুটো উপাদানের যোগফল 30 থেকে কী হবে, ছোটো হবে। বোঝা গেল কি না? তাহলে আমি লিখতে পারি যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো, থার্ড ব্র্যাকেট দিতে পারো। আমি এটা উপরে লিখবো 30 মাইনাস 2 3, 117 মাইনাস 2। কী করেছি, R1কে R3 জায়গায় প্রতিস্থাপন করেছি এবং R3কে R1 জায়গায় কী করেছি, প্রতিস্থাপন করেছি R2 যেটা আছে সেটাই। একটু খেয়াল করে দেখো তো, এই যে প্রধান কোণ, এখন যদি প্রধান কোণ টানি তাহলে 30টা কি বাদ বাকি দুই উপাদান থেকে বড় হচ্ছে, কিন্তু এখানে কি বড় হচ্ছে না, এখানে 2 এই বাদ বাকি দুই কোণের উপাদান, বাদ বাকি দুই ওই সারির উপাদান যোগ করলে কি বড় হচ্ছে না, তার মানে এখানেও পরিবর্তন করা দরকার। সেটাকে আমি যদি এটা উপরে নেই, এটা নিচে নেই, তাহলে দেখো তো 17টা উপরে চলে যাবে। সেক্ষেত্রে এখন এই ক্ষেত্রে প্রধান কোণের উপাদানের হিসাব করতেছে কোথায়, 2। এটা যদি নিচে চলে যায় তখন সেটা কোথায় হয়ে যাবে, 18 হয়ে যাবে। আমি একটু করে দেখি, তাহলে তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। আমি নিচে লিখলে দেখবা কি না। আচ্ছা, আমি এখানে লিখতেছি, তিরিশ মাইনাস 2 3। আমি এক্সচেঞ্জ করবো, সেটা কি R2কে R3 এর জায়গায়, R3কে R2 এর জায়গায়, 2 2 18, 2 2 18, আর R3কে আর অন্য জায়গায় যদি 117 মাইনাস 2, R2কে R3 এবং R3কে R2 এর জায়গায় করেছি, স্থানান্তর করেছি। এখন যদি খেয়াল করো, দেখো তো, যদি তোমরা এগুলো লাল দাগ আমি জাস্ট দেখাচ্ছি বলে তোমরা এগুলো চিহ্ন দিবে না, এগুলো হিসাব করবো মনে মনে। এখন যদি প্রধান কোণটা হিসাব করো, 30 বাদ বাকি দুইটার উপাদানের যোগ করলে সমষ্টি, 17 বাদ বাকি দুই উপাদানের সমষ্টির থেকে বড়, 18 বাদ বাকি দুই উপাদানের সমষ্টি থেকে কি বড়। তার মানে আমি বলতে পারি এখন আমাদের কি গাউস জ্যাকোবি পদ্ধতি গ্রহণযোগ্য, সেটা আমাদের একটু দেখিয়ে দিই। তাহলে আমি লিখতে পারি, সুতরাং এখন এই যে এই লাইনটা লিখবা, এখন যদি প্রধান কোণের উপাদান 30 লিখি, মডুলাস অফ 30 গ্রেটার দেন অবশ্যই কত, মডুলাস অফ 2 প্লাস 3 থেকে কী হবে, অবশ্যই বড় হবে। একই রকমভাবে 17 মডুলাস অফ 17 বড় হবে কার থেকে, 1 এবং 2 এর যোগফলের থেকে বড়। একই রকমভাবে 18 মডুলাস অফ 18 বড় হবে কার থেকে, 2 প্লাস 2 মডুলাস অফ 2 প্লাস মডুলাস অফ 2 থেকে বড়। যেহেতু শর্ত মানছে, মানে প্রধান কোণের উপাদানের মডুলাস বাদ বাকি যে উপাদান আছে তাদের ওই সারির উপাদানের মডুলাসের থেকে বড়, সুতরাং গাউস জ্যাকোবি পদ্ধতি কি প্রয়োগযোগ্য বা ব্যবহারযোগ্য, এটা লিখে দিব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো যে সুতরাং পদ্ধতিটার নাম কি, গাউস জ্যাকোবি নাকি। আচ্ছা, সুতরাং গাউস জ্যাকোবি পদ্ধতি প্রয়োগযোগ্য, কারণ একটু আগে প্রয়োগযোগ্য ছিল না, এখানে শর্তগুলো মানে নেই, সেজন্যই আর কি, বুঝছো কি না। আচ্ছা, এগুলো রাখবো না, জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম আর কি। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, আমরা কি করবো, এক নং কি তো কনভার্ট করে এটা লিখছি নাকি। এখন আমরা 1 নংয়ে ফিরে যাব, যে এগুলো এখন আর লাগবে না, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো, এটি তো 1 নং ছিল নাকি, এটা সেম না। আচ্ছা, দেখো 1 নং থেকে পাই, 1 নং তো এটাই ছিল নাকি, এটা 1 নং ছিল না। 1 নং, এই 1 নংকে আমরা এটাকে একটু পরিবর্তন করে আমরা কি করেছি, এটাই তো পেয়েছি। তাহলে সেক্ষেত্রে দেখো 30টা ছিল নিচে, এখন কোথায় চলে আসছে উপরে, তাহলে এটা আমরা এখন এই অনুযায়ী লিখবো। তাহলে 30টা কোথায় আছে, এটা আগে লিখবো। তাহলে কত লিখবো, 30x - 2y + 3z = 48।
এরপরে দেখো 1 কোথায় আছে, 1 উপরে ছিল, এখন এটা কোথায় নিচে চলে মাঝখানে চলে আসবে, তাহলে কত হবে x প্লাস 17y মাইনাস 2z সমান 48। বোঝা গেল কিনা? আচ্ছা, আর এই যে 2টা কোথায় আছে নিচে, তার মানে এটা সবার নিচে হবে 2x প্লাস 2y, 18z সমান 30। এখান থেকে আমাদের x y z এর মানটা কি করতে হবে, বের করতে হবে। খুবই সিম্পল। তাহলে দেখো আমরা যদি x এর মানটা বের করি তাহলে কত হবে, এই লাইনটা যদি আমি এখানে খেয়াল করি, দেখো যে 30x মাইনাস 2y প্লাস 3z সমান 40। তাহলে আমাদের শুধু x এর মান দরকার, কারণ আমাদের দিন শেষে কি বের করতে হবে, চলকের মানটা বের করতে হবে, সেটা কত x y z। তাহলে 30x সমান কত হবে, ওটাই বসে যাবে, কত যাবে মাইনাসটা কত যাবে প্লাস 2y মাইনাস 3z প্লাস 48। তাহলে x এর মান কত হবে 30 গুণ 6 ভাগ, তাহলে 1/, কত হবে 30 2y মাইনাস 3z প্লাস 40। এই মানটা ডিরেক্ট লিখবো। তাহলে x এর মান কত হবে 1/30, এখান থেকে লিখতে পারবো দেখে দেখে। এটা বেশি কত হয়ে যাবে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 2y মাইনাস 3z প্লাস 48। একই রকমভাবে y এর মান, তাহলে প্লাস এক্স বেশি কত যাবে মাইনাস এক্স, 17y আছে নাকি? আচ্ছা, তাহলে 1/, কত হবে 17 হবে প্লাস 2z প্লাস 48। z এর মান কত হবে, z এর সব কত আছে 18, তাহলে 1/18 মাইনাস 2x মাইনাস 2y প্লাস 30। ওকে, এই হচ্ছে আমাদের কি এক্স ওয়াই জেড এর মান। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর মান কি আমি জানি না, সেজন্য আমাদের আদি মান ধরতে হবে, বুঝছো কি না? এই হচ্ছে কাহিনী। আমাদের পুনরাবৃত্তি যে করবো আদি অবস্থায় মান কত সেটা কি আমি জানি না, সেজন্য আমাদের কি করতে হবে, ধরতে হবে সেটা কত 0। এই কথাটা এখন লিখবে। তাহলে আমি এগুলো সব কিছু মুছে দিচ্ছি। ধরে এক্স ওয়াই জেড এর আদিমান যথাক্রমে নিচে লিখি, সেটা হচ্ছে কত হবে এক্স সমান 0, এখানে উপরে দিবা এক্স নট, এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0 জেড টু দি পাওয়ার 0 সমান 0। প্রশ্ন হচ্ছে এগুলো কি, এগুলো হচ্ছে প্রথম আদি, এটা হচ্ছে প্রথম পাওয়ার দ্বারা বোঝাচ্ছে প্রথম আসন্ন মান আর কি আদি। তাহলে আদি মান এক্স এর মান আদি মান কত বসবো 0, যদি প্রথম আসন্ন মান যদি দ্বিতীয় মান বের করি তাহলে কত হবে x1 হবে, তৃতীয় হলে x2 হবে, চতুর্থ হলে x4 এভাবে হবে আর কি। বোঝা গেল কিনা? এই হচ্ছে আমাদের হিসাব। তাহলে আমরা কি করেছি, প্রথম কথাবার্তা হচ্ছে প্রথমে আমরা ম্যাট্রিক্স থেকে কি করেছি, সমীকরণ জোটকে ম্যাট্রিক্স আকারে লিখেছি, লেখার পর প্রধান কোণের উপাদানগুলো মানে মুখ্য কোণের উপাদানগুলোর মোডুলাস দেখতে হবে বাদ বাকি দুই উপাদানের সমষ্টির থেকে বড় হয় কিনা। যদি বড় না হয় আমাদের সারি কলাম পরিবর্তন করে বড় বানাইতে হবে, যদি হয় তখন আমরা গাউস জেগের পদ্ধতি অ্যাপ্লাই করব। করার পর আমরা কি করব, যে এক্স ওয়াই জেড আমরা নতুন সমীকরণকে এটাকে একটু এক্সচেঞ্জ করে লিখবো। লেখার পর এক্স ওয়াই জেড বাম পাশে রেখে আর সবগুলো কোথায় লিখবো, ডান পাশে। লেখার পর আমরা কি করব, এক্স ওয়াই জেড এর আদিমান ধরে নেব, এক্স এর আদিমান জেড, ওয়াই এর আদিমান জেড, জেড এর আদিমান কত 0, এগুলো এখন কোথায় বসাবো, এটা একটু সমীকরণ দাও 2 নং দাও। ওকে, আচ্ছা, যদি 2 নং দিই সেক্ষেত্রে আমাদের কি হতে হবে, প্রথম পুনরাবৃত্তি, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই কতটুকু কোথায় গিয়ে আমরা থামবো, এটার রেজাল্ট হচ্ছে পাশাপাশি মান যখন প্রায় কাছাকাছি হবে তখন হবে, কিন্তু আমরা তো আরেকটু স্মার্ট, আমরা কি করবো, ক্যালকুলেটর সাহায্যে আগে বের করে ফেলবো আর কি। ক্যালকুলেটরটা কোথায়, ওকে, আচ্ছা। প্রথমে আমরা নর্মাল আমরা ইকুয়েশন যেভাবে সলভ করি সেভাবে আমরা কি করব, এটাকে সমাধান করব, সিম্পল হিসাব। তাহলে দেখো আমরা কি করব, যে প্রথমে এই যে সবার ইএস ক্যালকুলেটর আছে, শিফট চেপে, আচ্ছা আমরা কি করব, প্রথম রিসেট মেরে নেব, শিফট তারপরে কি হবে 9 3 চেপে সমান হয়ে গেছে। এখন
মোট চাপবো, মোট চাপার পর দেখো ইকুয়েশন লেখা আছে কয় নাম্বারে, 5 নাম্বার। লেখার পর দেখো 2 নাম্বার কি লেখা আছে, এ এন এক্স বি এন ওয়াই সি জেড সমান ডিএন, মানে তুমি যতগুলো সংখ্যক চাপবা। তাহলে প্রথমে কি চাপবা, মোট, তারপর কি হবে ইকুয়েশন, তারপরে কি 2 চাপতে হবে। 2তে কি লেখা আছে, এ এন এক্স বি এন ওয়াই সি এন জেড সমান ডিএন, বুঝছো কি না? চাপবা, 2 চাপবা, চাপার পর এরকম একটা আসবে এ বি সি, ডিটা অবশ্যই পরে আসবে এখানে আর কি। তাহলে এর মান বসাবো, এর মান কত আছে, এর মান হচ্ছে 30, তাহলে 30 চেপে সমান চাপবা। এরপরে বি এর মান কত আছে, -2 চেপে সমান, সি এর মান কত আছে 3। এই যে এখন ডি আসছে, ডি এর মান কত 48, সমানের কিন্তু ওই পাশে নিয়ে না, সমানের এই পাশে রাখবা, 48 শেষ। এরপরে কি একই রকমভাবে আবার 2 নাম্বার হতে এক্স এর মান 1 ওয়াই এর মান 17, এক্স এর মান 1 ওয়াই এর মান 17, জেড এর মান হচ্ছে -2 এবং ডান পাশে কত 48, ডি এর মান একই রকম ভাবে এক্স এর মান কত আছে 2, ওয়াই এর মান হচ্ছে 2, জেড এর মান হচ্ছে 18 এবং ডি এর মান হচ্ছে এর মান হচ্ছে এবিসি এর মান 30। বাস, সমান চাপলে এক্স এর মান চলে আসবে। তাহলে দেখো তো এক্স এর মান কত আসবে, এক্স সমান হচ্ছে 1.67452421, অনেক বড় মান না? এই ক্ষেত্রে আমরা একটু দশমিকের পরে 2 ঘর লিখতে পারো, 3 ঘর লিখতে পারো, 4 ঘর লিখতে পারো, 5 ঘর, তোমার ইচ্ছা। আমরা দশমিকের পরে 4 ঘর নিচ্ছি বইয়ের সাথে মেলানোর জন্য আর কি, কোনো আর কিছু না, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারবা। তাহলে দেখো আমরা কি করবো, দশমিকের পরে 3 ঘর রাখবো, সেক্ষেত্রে কী করে চাপবো, যে মোট চাপবো, এরপর কি শিফট চাপবো, তারপর মোট চাপবো। শিফট চেপে মোট চাপার পর আমরা কি, এই যে দেখো ফিক্স লেখা আছে 6 নাম্বারে, এখন কি করব, শিফট ফিক্স, তারপরে কি 6 নাম্বার ফিক্স আছে 6 নাম্বারে, তাহলে 6 চাপবো। চাপার পর কত গড় আমরা রাখতে চাচ্ছি, দশমিকের পর 4 গড়, তাহলে 4 চাপবো। বাস, মান চলে আসছে, সেটা কত 1.6745। আবার সমান চাপবো, ওয়াই এর মান কত আসবে 2.8618, জেড এর মান হচ্ছে 1.1626। ওকে, শেষ, আমাদের এটাই অ্যান্সার। প্রশ্ন হচ্ছে যতক্ষণ আমরা এটাই পাবো অথবা এটার খুব কাছাকাছি আসবো, তখন আমরা কি স্টপ হয়ে যাবো, আর দরকার নেই, বুঝছো কি না? এই হচ্ছে কাহিনী, এবং সেটা কত পাশাপাশি 2টা মান হইতে হবে আর কি। তাহলে আমি সবই মুছে দিচ্ছি। এখন আমরা আমাদের ক্যালকুলেশনের আমাদের মেন টার্ম শেষ, এখন শুধু সিম্পল ক্যালকুলেটর সাহায্য করলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা কি করব এখন, প্রথম পুনরাবৃত্তি কি করব আমরা, প্রথম পুনরাবৃত্তির ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে মান বসাবো, কিসের মান, x0, x টু দি পাওয়ার কত হবে, সেক্ষেত্রে কত হবে, আমরা যদি ভ্যালু বসাই, এটাই তো পেয়েছি নাকি, 1/30, 2 ইন্টু ওয়াই এর মান কত বসাবো 0, জেড এর মান কত বসাবো, এখানে 1 হবে। ওকে, প্লাস 3 ইন্টু কত হবে 0 প্লাস 48, তাহলে এখান থেকে যদি আমি হিসাব করি, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে কত হবে 48 বাই কত হবে 30 না? তাহলে যদি আমি হিসাব করে একটা ভ্যালু আসবে, যাই হোক আমি পরিমাণটা বসাচ্ছি। এরপর কত আসবে, xy টু দি পাওয়ার 1, y এর ভ্যালু কত আছে 1/17 মাইনাস x এর ভ্যালু কত, এই যে 0, 2 ইন্টু z এর ভ্যালু কত 0, 48, তাহলে 48 বাই কত হবে 17 এর একটা ভ্যালু আসবে। একই রকমভাবে z টু দি পাওয়ার কত আসবে 1, সমান কত আসবে 1/18 মাইনাস 2 ইন্টু 0, 2 ইন্টু 0 প্লাস 30, হিসাব করলে এটাও 0 এটাও 0, তাহলে 30 বাই কত হবে 18, তাহলে সেই মানটা কত সেটা আমি এখন বসিয়ে দেব। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা যদি হিসাব করি,
প্রথম পুনরাবৃত্তির মান সেটা কত আসছে 48/30 মানে 1.600, আমরা ডিরেক্ট লিখতে পারি 1.6। এক্ষেত্রে কত আসবে 48/17 2.8235, 30/18 1.666। বুঝছো কি না? এই মানটা কি এটা সমান হয়েছে? খুব কিন্তু সমান হয় নাই, তাহলে আমাদের 3-4 বার করতে হবে আর কি। বুঝছো কি না? 1.6 আর সেখানে 6 7 এইটার খুবই কাছাকাছি, দুইটা পরপর সমান হতে হবে। তাহলে এখন বলো তো দ্বিতীয় পুনরাবৃত্তি কি হবে? একই রকম ভাবে এখানে একটা টুইস্ট আছে, দেখো। দ্বিতীয় পুনরাবৃত্তি কত হবে? x⁴, y⁴, z⁴। দেখো আমাদের প্রথম অবস্থায় মানটা জানি না, সেজন্য আমরা ধরে নিয়েছি কত 0 0 0, এটা সব নিয়ম এটা আর কি। যখন দ্বিতীয় পুনরাবৃত্তি বের করবো তখন তুমি অলরেডি x এর মানও জানো, y এর মানও জানো, z এর মানও জানো। এই যেটা হচ্ছে কিসের মান? x এর মান, এটা y এর মান, এটা কিসের মান? z এর মান। তাহলে আমি বসাবো, তাহলে কত হবে 1/30 2 ইন্টু y এর মান কত সেটা 2.8235 মাইনাস 3 ইন্টু z এর মান কত আছে 1.666 প্লাস 48। হিসাব করব একই রকম ভাবে y এর মান যদি বসাইতে চাই 1 বাই কত আসবে 17 আসবে, মাইনাস x, তাহলে মাইনাস x এর মান কত আছে 1.6। ওকে, এরপর কত হবে? এরপর হচ্ছে প্লাস 2z, প্লাস 2 ইন্টু z এর ভ্যালু কত? z এর ভ্যালু হচ্ছে 1.666 প্লাস 30। এটার মান হিসাব করবো একই রকম ভাবে z⁴ 1/18 মাইনাস 2 ইন্টু x এর ভ্যালু কত আছে 1.6, 2 ইন্টু y এর মান 2.8235 প্লাস 30। হিসাব করে মানটা বসাবো, বুঝছো কি না? ওকে, একটু মিলিয়ে নিতে আমাদের হিসাবটা, ঠিক আছে না? 1/30 2y মাইনাস 3z প্লাস 48 মাইনাস x প্লাস 2z প্লাস 48 মাইনাস 2x মাইনাস 2y মাইনাস প্লাসটা, ঠিক আছে। তাহলে আমরা যদি হিসাব করি দ্বিতীয় পুনরাবৃত্তি দেখে কত মান আসছে 1.6215, 1.67, কাছাকাছি যাচ্ছে আমরা, 2.9255, 1.1752। বুঝা গেল? একই রকম ভাবে আমরা কি করব? তৃতীয় পুনরাবৃত্তি চতুর্থ পুনরাবৃত্তি বের করব। তৃতীয় পুনরাবৃত্তি তাহলে কত হবে x⁴ y⁴, এটা আমি নিচে লিখি। বুঝা গেল? সেক্ষেত্রে কি করবো? এখন কিন্তু x এর মান কত হবে? এখন এই যে x এর মান হবে যেটা, এটা y এর মান, এটা কিসের মান? z এর মান। যেহেতু পুনরাবৃত্তি একটার পর একটা প্রমাণ নয়, তাহলে দেখো কত হবে 1/30 2y, তাহলে 2 ইন্টু y এর ভ্যালু কত? 2y এর ভ্যালু হচ্ছে 2.9255। এরপর কত আছে মাইনাস 3z, মাইনাস 3 ইন্টু z এর ভ্যালু কত 1.1752 প্লাস 48। হিসাব করে একটা ভ্যালু আসবে। এবার কত আছে 1/17 মাইনাস x এর ভ্যালু কত আছে 1.6215 প্লাস 2z, 2 ইন্টু z এর ভ্যালু কত আছে 1.1752 প্লাস 48। এটা হিসাব করবা 1/18 মাইনাস 2x, তাহলে মাইনাস 2 ইন্টু x এর ভ্যালু কত আছে 1.6215। বোঝা গেল? মাইনাস 2y, মাইনাস 2 ইন্টু y এর ভ্যালু কত আছে 2.9255 প্লাস 30। হিসাব করবো, হিসাব করলে কত আসবে 1.6675, 1.6775, 2.8664, 1.1614। এভাবে যদি হিসাব নিকাশ করো তুমি কি করবা? দেখবা যে আরো বেশ কয়েকবার করবা। এখন যদি চতুর্থ পুনরাবৃত্তি করি তখন এটা x এর মান, এটা y এর মান, কিসের মান? z এর মান। ওকে,
অ্যাজ ওয়েল এজ করবা, করার পর দেখবা যে আমাদের কি সপ্তম এবং ষষ্ঠ কাছাকাছি হয়ে যাচ্ছে। বোঝা গেল কি না? তাহলে লিখবা সপ্তম পুনরাবৃত্তি হিসাব নিকাশ করবা, একই রকমভাবে তুমি এটা বের করবা। আমি করে দিচ্ছি না, আমি জাস্ট নিয়মটা দেখিয়ে দিলাম, কেন এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি, সুতরাং প্রবলেম হওয়ার কথা না। একই রকমভাবে কী করবা, সপ্তম পুনরাবৃত্তি বের করবা। তাহলে কত হবে, x টু দি পাওয়ার 7, y টু দি পাওয়ার 7, z টু দি পাওয়ার 7। ওকে, বের করবা, দেখবা যে কত আসছে, যে 1.6745, 1.6745, 2.8618, 1.1626 হুবু মিলে গেছে নাকি? তুমি যদি ষষ্ঠ করেও রাখতে সমস্যা ছিল না, কারণ ষষ্ঠ সপ্তম খুবই কাছাকাছি। তুমি চেষ্টা করবে যাতে যেন হুবু মিলে, না মিললে খুবই কাছাকাছি হয়ে গেলে দিয়ে দিবা। অ্যাজ ওয়েল এজ মানে অ্যাটলিস্ট 5 থেকে 6টা করবা আর কি। বোঝা গেল কি না? করবা, করার পর লিখবা যে সুতরাং প্রদত্ত জোটের সমাধান, সুতরাং প্রদত্ত জোটের সমাধান এক্স ওয়াই জেড। তাহলে এক্স এর মান জেড এর মান তো আমরা জানি, এক্স এর মান কত, 1.6745, 2.8618, 1.1626, এটাই তো আমরা আসছে সবশেষে নাকি? আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রদত্ত প্রবলেমের কি সমাধান। আর প্রশ্ন হচ্ছে যদি গাউস কিভাবে না বলতো তাহলে আমাদের ক্যালকুলেটর সাহায্যে 30 সেকেন্ড অ্যান্সার হয়ে যেত, কিন্তু আমাদের তো এত সহজ কথা বলবে না, আমরা যেহেতু অনার্সে পড়তেছি। বোঝা গেল, বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে। তাহলে আশা করি গাউস জ্যাকোবি পদ্ধতির সাহায্যে কীভাবে প্রবলেম সলভ করতে হয় বুঝে গিয়েছো। এখন তোমার কাজ হচ্ছে একটা প্রবলেম কী করা, সমাধান করা। সেটা আমি বাড়ি কাজ দিই, এটা হচ্ছে কয় নাম্বার, সেটা হচ্ছে এক্সাম্পল 5-এর 1 তোমাদের বাড়ি কাজ দেবো, সেটা এখন তোমরা নিজে করবা। এখানে লিখে দিচ্ছি HW এক্সাম্পল 5-এর 1, সেটা কি দেওয়া আছে, 10x - 5y, 10x - 5y minus 2z সমান 3, 4x minus 10y plus 3z সমান -3, x plus 6y plus 10z সমান -3। এটা বাড়ির কাজ তোমাদের, আশা করি পারবা। এই হচ্ছে আমাদের কি প্রদত্ত প্রবলেমের কি সমাধান। এরপর আমরা কি করব, পরের লেকচারে গাউস জ্যাকোবি এই যে পদ্ধতিগুলো নেই, যে নিয়মগুলো করলাম সেই নিয়মটা এখন বর্ণনা করব। এক হচ্ছে লেকচার 2-তে।